হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আগামী যে গ্রুপ ডি পরীক্ষা, সেই গ্রুপ ডি পরীক্ষার জন্য আমি সায়েন্সের যে সিরিজটা চালাচ্ছি তার মধ্যে গ্রুপ ডি যে আগে পরীক্ষা হয়ে গেছে সেই শিফটগুলো রয়েছে। ঠিক আছে, 27 নভেম্বর শিফট 2-তে যে কোশ্চেনগুলো এসেছে আজকে সেগুলি আলোচনা হবে। ওকে, তাহলে তোমরা সবাই ক্লাসটি দেখো এবং কেমন লাগে আমাকে কমেন্টে জানাও। চলো, তার আগে বলে দিই, দেখো আমাদের যে রেলওয়ে 99 ব্যাচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কেউ যদি রেকর্ডেড ফর্মেটে পেতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আর একটা কী ব্যাচ আসতে চলেছে দেখে নাও। দেখো, এটা হচ্ছে 299-এ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই ব্যাচটা কি পুলিশ এবং আপকামিং যে রাজ্য সরকারের পরীক্ষাগুলো আছে সেটাকে টার্গেট করে ব্যাচটাকে আনা হচ্ছে। একটা ব্যাচের মধ্যেই সব পেয়ে যাবে। ঠিক আছে, আলাদা আলাদা ব্যাচ কিনতে হবে না, মানে একটা ব্যাচের মধ্যে ম্যাথ, সায়েন্স, জিকে সমস্ত কিছুটাই পেয়ে যাবে, রিজনিং। ওকে, তাহলে কেউ যদি ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো তাহলে আজকের প্রথম প্রশ্নের দিকে চলে যাওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, বলছে একটি উপচে পড়ে যাওয়া গাছ রোদে রাখা হয়েছিল। ঠিক আছে, কয়েক ঘন্টা পর গাছটি নতিয়ে দুর্বল দেখা যাচ্ছিল। ঠিক আছে, সব সবচেয়ে সম্ভাব্য কারণ কি হতে পারে? জাইলেমের মাধ্যমে জলের পরিবহন বন্ধ হয়ে গেছে, না জাইলেমের মাধ্যমে জলের পরিবহন শুরু হয়েছে, না খাদ্যের স্থানান্তর শুরু হয়েছে, না খাদ্যের স্থানান্তর বন্ধ হয়েছে। বলো কোনটা হবে? অপশন এইটটা হবে রাইট অ্যান্সার, অর্থাৎ জাইলেমের মাধ্যমে জল পরিবহন কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে জাইলেম কি পরিবহন করে? জাইলেম জল পরিবহন করে। আর ফ্লোয়েম কি পড়ে? খাদ্য ও খনিজ লবণ। ঠিক আছে, চলো নেক্সট দেখো, গ্যাসের চাপ বৃদ্ধি করলে নিচের কোনটি ঘটে? আন্তঃকণার স্থান বৃদ্ধি হয়, না গ্যাসের বাষ্পীভবন হয়, না গতিশক্তির বৃদ্ধি হয়, না আন্তঃকণার হ্রাস ঘটে? তাহলে কোনটা হবে? আন্তঃকণার হ্রাস ঘটে। ঠিক আছে, বোঝা গেল? আন্তঃকণার কি হয়? হ্রাস ঘটে। এর এর এখান থেকে একটা জিনিস জানতে হবে, বয়েলের সূত্র স্টার দিয়ে রাখো। এখান থেকে কী কী পড়বে তোমরা? বয়েলের সূত্র, এটা খুব স্টার দিয়ে রাখো, এখান থেকে খুব কোশ্চেন আছে। বয়েলের সূত্র কি? দেখো, রবার্ট বয়েল একটি সূত্র কথা বলেছেন স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ তার আয়তনের সঙ্গে কী হয়? সমানুপাতিক হয়। ঠিক আছে, তাহলে পি ভ্যারিজ কী হয়? সরি আয়তনের ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, পি ভ্যারিজ 1/v। ঠিক আছে, অর্থাৎ পিভি সমান ধ্রুবক। এটা হচ্ছে বয়েলের সূত্র। ঠিক আছে, মনে রাখবে এটা। গ্যাসের চাপ কী হয়? তার আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নাম্বার 3 কি বলেছে দেখো, বলেছে নিচের কোনটি রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরের সেরা বা সঠিক উদাহরণ? ঠিক আছে, মানে সব থেকে উৎকৃষ্ট উদাহরণ। ব্যাটারি থেকে একটি বাল্ব জ্বলছে, না বিদ্যুতে একটি মোটর চলছে, না সোলার কুকারে খাবার গরম হচ্ছে, না কাঠ পোড়ানো হচ্ছে। ঠিক আছে, একটি কি রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে উৎপন্ন। ঠিক আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? কাঠকে পোড়ানো, সেটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন থেকে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, দেখো এর মধ্যে একটি ব্যাটারিতে কি চলছে? একটি বাল্ব চলছে, এটা কি পরিবর্তন? এটা হচ্ছে রাসায়নিক থেকে কিসের পরিবর্তন? বৈদ্যুতিক শক্তি। ঠিক আছে, বৈদ্যুতিক শক্তির পরিবর্তন। ওকে, আচ্ছা, বৈদ্যুতিক একটি মোটরে চলছে, এটা কি পরিবর্তন? বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তর। এইগুলো তোমরা একটু দেখে যাবে, এইগুলো হচ্ছে বৈদ্যুতিক শক্তি থেকে কি হচ্ছে? যান্ত্রিক পরিবর্তন। এগুলো হচ্ছে রেলের হট টপিক এগুলো। ঠিক আছে, এখান থেকে একদম শিওর শর্ট দেয় প্রতি বছর। ওকে, এই জায়গাগুলো দেখবে। সোলার কুকারে খাবার গরম করছে, ঠিক আছে, এটাই সৌরশক্তির ব্যবহার। ওকে, এখানে রাসায়নিক শক্তি জড়িত নয়, এই প্রসঙ্গে সম্পর্কিত। তাহলে এখানে কোনো রাসায়নিক শক্তি কাজ করছে না, রাসায়নিক শক্তি কী হচ্ছে না? কোনো কাজ করছে না। এটা হচ্ছে এক প্রকার সৌরশক্তি। সৌরশক্তি। ওকে, এটা মনে রাখবে।
চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো চারেরটা পড়তে থাকো, কি বলেছে বলো। বলছে জীবদেহের যৌন প্রজনন সম্পর্কে সঠিক বৈশিষ্ট্যটি নির্বাচন করুন। এটি প্রচুর পরিমাণে কনভার্ট করে, এই কনভার্টের মধ্যে শুধুমাত্র একজন ঘন ঘন প্রেরণ করে, না এই কনভার্টের মধ্যে দুইজন ডিএনএ স্থানান্তর হয়, না এই ঘন নিজ রূপে কনভার্ট হয়, নিজ রূপে কনভার্ট হয়। তাহলে কী হবে, এটার অ্যান্সার হবে এই বংশধরের মধ্যে দুইটি ঘন ডিএনএ স্থানান্তর ঘটে। ঠিক আছে, অর্থাৎ দুই পিতামাতার ডিএনএ একত্রিত হয়। ঠিক আছে, বোঝা গেল, দুটি পিতামাত্রার কি হয়, ডিএনএটা একত্রিত হয়। বোঝা গেল, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নাম্বার 5 পড়তে থাকো। এটা বলছে ফসলগুলির জন্য জলের প্রাপ্যতা উন্নত করতে নিম্নলিখিত কোন পদ্ধতিতে সেচের নতুন উদ্যোগের অংশ। ঠিক আছে, সার দেওয়া বা রাসায়নিক স্প্রে, না ফোটা সেচ বা শস্য সেচ শস্য আবর্তন, আর স্প্রিংকলার সেচ বা নাঙ্গল, আর বৃষ্টির জল সংগ্রহ ও ওয়াটার শেড ব্যবস্থাপনা। ঠিক আছে, নতুন উদ্যোগ, তাহলে অপশান কোনটা হয়ে যাবে, চারেরটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কি, বৃষ্টির জলের সংগ্রহ এবং ওয়াটার শেড ব্যবস্থাপনা। ঠিক আছে, চলো নেক্সট দেখো 6 নম্বর বলছে মোটর গাছ থেকে অন্যান্য গাছের আরোহণের জন্য কোনটি ব্যবহার করা হয়। ঠিক আছে, জলের প্রাপ্যতা উন্নতি করতে কোনটি ব্যবহার করা হয়। আরোহণ মানে হচ্ছে জলের প্রাপ্যতা। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দেখো জলের প্রাপ্যতা, ওকে, জলের প্রাপ্যতা জন্য কোন গঠন ব্যবহার করা হয়, আকর্ষী, না কাণ্ড, না ধাবক, না সাকার। ঠিক আছে, পাঁচেরটা করলাম কি, হ্যাঁ পাঁচেরটা হয়ে গেল, ছয়েরটা। তাহলে এটা কি হয়ে যাবে, জলের আকর্ষী। ঠিক আছে, জলের আকর্ষীর জন্য গঠন ব্যবহার করা হয়। ওকে, চলো 7এরটা দেখো, নিচের কোন পদার্থটি পরিমাপযোগ্য বৈশিষ্ট্যের সাথে এসআই ইউনিটের সঠিক মিল দেখা যায়। ঠিক আছে, মানে কোনটা এসআই ইউনিটকে সঠিকভাবে মিল করছে। ঠিক আছে, যেমন ঘনত্ব কিলোগ্রাম প্রতি ঘনমিটার, তাপমাত্রা ক্যালোরি, না আয়তন হচ্ছে ঘন সেন্টিমিটার, না চাপ হচ্ছে নিউটন। ঠিক আছে, চাপ নিউটন একক না, তাই তো, এটা ক্রস হয়ে গেল। আয়তন ঘন সেন্টিমিটার, ঠিক আছে, এটা ভুল। তাহলে মিল কোথায়, তাপমাত্রা ক্যালোরি হবে না, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ঘনত্ব হচ্ছে কিলোগ্রাম পার ঘনমিটার, তাপমাত্রা একক কি, তাপমাত্রা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট। ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট। ওকে, চলো 8এরটা দেখো কি বলেছে, গাঢ় সালফিউরিক অ্যাসিডকে একটি ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে গণ্য করা যেতে পারে, কারণ এটি নিম্নলিখিত কোনটির থেকে জল অপসারণ করে, প্রোপেন, গ্লুকোজ, সোডিয়াম হাইড্রক্সাইড, না অ্যামোনিয়াম গ্যাস। ঠিক আছে, তাহলে সালফিউরিক অ্যাসিড ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে, কোনটি থেকে জল অপসারণ করে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে গ্লুকোজ। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে গ্লুকোজ। বুঝে গেল, গ্লুকোজ সংকেতটা মনে রাখবে। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে অনেক সময়, C6H12O6। ওকে, বুঝে গেল। চলো নেক্সট কোশ্চেন, নাম্বার 9 কি বলেছে, একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় এবং এর প্রস্থচ্ছেদ কী করা হয়, অর্ধেক করা হয়, তাহলে রোধ কীভাবে পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, রো সমান কী হয়, রোধ আর সমান কি হয়, রো এল বাই এ। এখন কি হচ্ছে আর ড্যাশ বার করব, তাহলে কি হচ্ছে,
রো তো সেম থাকছে। এল কি বলছে, দৈর্ঘ্য দ্বিগুণ করাচ্ছে 2L, আর প্রস্থচ্ছেদ কত করাচ্ছে, ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে A/2 সমান কী হয়ে যাবে, ওপরে 2 গেলে 4 রো L বাই A সমান হচ্ছে 4 8 ড্যাশ, 8 সমান 8 ড্যাশ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা কী হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, আগের তুলনায় কী হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, 10এরটা। বলছে নিম্নলিখিত কোনটি বংশগতি সম্পর্কে মেন্ডেলের সিদ্ধান্তকে সঠিকভাবে উপস্থাপন করে? প্রত্যেকটি বৈশিষ্ট্য একটি ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, প্রত্যেকটি বৈশিষ্ট্য 3টি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, প্রত্যেকটি বৈশিষ্ট্য 2টি ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, না প্রত্যেকটি বৈশিষ্ট্য একটি ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তাহলে অপশান কোনটা হয়ে যাবে, 3 হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রত্যেকটি বৈশিষ্ট্য 2টি ফ্যাক্টর দ্বারা কী হয়, নিয়ন্ত্রিত হয়। ওকে, এখান থেকে মনে রাখবে মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি, মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি, পিসাম স্ট্যাটিভাম। ঠিক আছে, লিখে রাখো, পিসাম স্ট্যাটিভাম। পিসাম স্ট্যাটিভাম। ওকে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বরটা কি বলেছে পড়ো। প্রাণীদের সংযোজক কলাতে ফ্যাট কোষগুলি লিবিউলে সাজানো থাকে। ঠিক আছে, লোবিউলে সাজানো থাকে, যা বিভাজন দ্বারা পৃথক করা হয়। ঠিক আছে, তাহলে বলো, কোলাজেন না স্টার্টিন ফাইবার, না কঙ্কালের ফাইবার ও টেন্ডন, না হলুদ ফাইবার লিম্ফ, না রেটিকুলার ফাইবার প্লাজমা। ঠিক আছে, এটা হবে কোলাজেন ও ইলাস্টিন ফাইবার। ঠিক আছে, কোলাজেন হচ্ছে প্রাণীদের সবচেয়ে প্রাচুর্যতম প্রোটিন। ঠিক আছে, এটা এক প্রকার প্রোটিন। ওকে, বিশেষ করে সংযোজক কলা যেমন ত্বক, টেন্ডন, কার্টিলেজ এবং হাড়ে থাকে। ওকে, আচ্ছা, এই কলাগুলির যান্ত্রিক শক্তি কাঠামোগতভাবে অখণ্ডতা প্রদান করে এবং যা টানের মধ্যে ছিঁড়ে যাওয়া থেকে রক্ষা করে। আচ্ছা, আর কি বলছে, কোলাজেন হচ্ছে ফাইবারগুলি ট্রিপল হেলিক্যাল প্রোটিন কাঠামো। ঠিক আছে, এই কথা মনে রাখবে। আচ্ছা, ইলাস্টিনটা দেখে নাও, ইলাস্টিন কি বলেছে, ইলাস্টিন বলছে যে প্রোটিন, একটি প্রোটিন, ইলাস্টিনটা একটি প্রোটিন যা ত্বক, ফুসফুস এবং রক্তনালীর মতো সংযোজক কলাগুলিতে স্থিতিস্থাপকতা প্রদান করা হয়। ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি প্রদান করে। আর কি বলছে, এই কলাগুলিতে প্রসারিত করতে, তারপরে তাদের আসল আকারে ফিরে যেতে এবং এটিকে ঘন ঘন বিকৃতির সম্মুখীন হওয়া অঞ্চলগুলিতে গুরুত্বপূর্ণ করে তোলে। ঠিক আছে, আচ্ছা, ফ্যাট কোষ কোনটা দেখো, ফ্যাট কোষ কোথায় আছে, ফ্যাট কোষ হচ্ছে, ফ্যাট কোষ কী বলা হয়, ফ্যাট কোষ বা অ্যাডিপোসাইট বলা হয়। ঠিক আছে, অ্যাডিপোসাইটস, ফ্যাট কোষকে বলা হয় অ্যাডিপোসাইটস। ঠিক আছে, বোঝা গেল? চলো, ক্লিয়ার এত দূর? চলো নেক্সট কোশ্চেনে চলে যায়। নাম্বার 12 দেখো কি বলেছে, বলছে একজন ক্রিকেটার দ্রুত গতিতে আসা বল ধরার সময় কেন তার হাতকে নিচে নামিয়ে আনে? ভরবেগ কমাতে, বলের ত্বরণ কমাতে, না বলের আঘাতের সময় বাড়তি হাতের উপর প্রযুক্ত বল কমাতে, না বলের উপর প্রযুক্ত বল বাড়াতে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার কোনটা, অপশান 3টা কি, বলের অভিঘাতের সময় বাড়িয়ে হাতের উপর প্রযুক্ত বলকে কমাতে। ঠিক আছে, মানে টাইমটা বেশি লাগবে তাকে, তার ফলে কী হবে, তার হাতের উপর বলটা কম প্রয়োগ করবে। ওকে, ওই জন্য হাতকে সে নিচের দিকে নামিয়ে নেয়। চলো 13 কোশ্চেনটা দেখো, বলছে একটি জীবের মধ্যে কোষ প্রাচীরের অবস্থান কোথায়? এটি প্রাণী কোষের প্লাজমা ঝিল্লির সঠিক বাইরে, বা এটি উদ্ভিদ কোষের প্লাজমা ঝিল্লির সঠিক ভিতরে, বা প্লাজমা ঝিল্লির বাইরে উদ্ভিদের, বা প্লাজমা ঝিল্লির ভিতরে। ঠিক আছে, তাহলে এটা কোষে প্রথমে কী বলবো, কোষ প্রাচীর কাদের দেখা যায়, কোষ প্রাচীর প্রাণীদের দেখা যায় না, তাহলে প্রাণী দুটো অপশন বাদ, এই অপশন দুটো বাদ, উদ্ভিদের দেখা যায়, তাই তো, প্রাণীদের দেখা যায় না কোষ প্রাচীর। তাহলে উদ্ভিদের কোথায় দেখা যায়, উদ্ভিদের দেখা যায় ঠিক প্লাজমা ঝিল্লির ঠিক বাইরে, অপশান 3টা হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে,
সবচেয়ে বাইরে দেখা যায় প্লাজমা ঝিল্লির এই কোষপ্রাচীর। চলো আর একটা জিনিস এখান থেকে পড়ে রাখতে হবে, প্লাজমা ঝিল্লি কি। ঠিক আছে, প্লাজমা ঝিল্লিটা বলে দিচ্ছি। দেখো, প্লাজমা ঝিল্লি হলো একটি কোষ ঝিল্লি নামে পরিচিত, যেটি অর্ধবেদ্য লিপিড ত্রিস্তরীয়। ঠিক আছে, প্লাজমা ঝিল্লিটা হচ্ছে অর্ধভেদ্য, আমি লিখে দিচ্ছি দেখো, অর্ধভেদ্য অর্ধভেদ্য লিপিড দ্বিস্তরীয়, লিপিড দ্বিস্তরীয়, ডবল স্ট্রাকচার। ওকে, দ্বিস্তরীয়, বোঝা গেল। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখতে হবে, উদ্ভিদের কোষ প্রাচীর কী দ্বারা গঠিত? এটি গঠিত সেলুলোজ, সেলুলোজ দ্বারা গঠিত। ঠিক আছে, এটি গঠিত সেলুলোজ বা হেমিসেলুলোজ, পেকিটিন ইত্যাদি দ্বারা গঠিত। কিন্তু কিছু কিছু কোষের ক্ষেত্রে দ্বিতীয় কোষ প্রাচীরও থাকে, যেটাকে লিগনিন বলা হয়। ঠিক আছে, লিগনিন কি তাহলে? সেটি দ্বিতীয় একটা কোষ প্রাচীর, সেটা কিছু কিছু উদ্ভিদে দেখা যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 14 কোশ্চেনটা পড়তে থাকো। বলছে নতুন কার্টেসিয়ান সাইনের, কার্টেসিয়ান সাইন মানে হচ্ছে এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটা তো এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, এটাকে কার্টেসিয়ান ইকুয়েশন বলা হয়। সাইন কনভেনশন অনুযায়ী আলোক রশ্মি থেকে লেন্সের দিকে যায়। আলোক রশ্মি কী করে? লেন্সের দিকে, বস্তু থেকে লেন্সের দিকে যায় আলোক রশ্মি। তাহলে বস্তুটিকে সর্বদা এমনভাবে কোথায় স্থাপন করা যেতে পারে যে কি বস্তুর দূরত্বে ধনাত্মক হয় এবং বস্তুটি লেন্সের বাম দিকে স্থাপন করা হয়, না ডান দিকে স্থাপন করা হয়, না সর্বদা অক্ষের উপর স্থাপন করা হয়? তাহলে এটা কোন দিকে স্থাপন করতে হবে? এটা বাম দিকে স্থাপন করতে হবে। ঠিক আছে, বস্তুটিকে বাম দিকে স্থাপন করতে হবে। চলো নেক্সট দেখো, 15টা কী বলেছে? আল্ট্রাসাউন্ডের প্রয়োগ কোথায়? বস্তু পরিষ্কার করতে, ধাতব ফাটল শনাক্ত করতে, না নিয়মিত শ্রবণ পরীক্ষা করাতে, না ইমেজিংয়ে? ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি নিয়ন্ত্রিত বা নিয়মিত কি শ্রবণ পরীক্ষায় ব্যবহৃত হয়। ঠিক আছে, আল্ট্রাসাউন্ড। এছাড়া আল্ট্রাসাউন্ড সূক্ষ্ম জিনিস যেমন গয়না, লেন্স, সার্জিক্যাল সরঞ্জাম পরিষ্কার করতেও ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা প্রয়োগ নয় বলেছে। ওকে, প্রয়োগ নয় বলেছে, তাহলে নিয়মিত শ্রবণ পরীক্ষা এটি প্রয়োগ করা হয় না, বাকিগুলো তো করা হয়। ওকে, তাই বলছি একটু কিছু গোলমাল লাগছে কোশ্চেনটা, তাহলে এটা নয় বলেছে, তাহলে নিয়মিত শ্রবণ পরীক্ষা এটা আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয় না, বাকিগুলোতে ব্যবহার করা। হ্যাঁ, ধাতব বস্তু পরিষ্কার করতে, ধাতব ব্লকে ফাটল শনাক্ত করতে, মেডিকেল ইমেজিংয়ে প্রস্তুত করা হয়। ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি করে না মেডিকেলে, আল্ট্রাসোনোগ্রাফি মনে রাখবে। ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফিতে এটি ব্যবহৃত হয়। চলো নেক্সট কোশ্চেন, 16টা দেখো। বলছে ধাতুর ক্ষয় একটি প্রক্রিয়া যেখানে কি হয়, ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ওজন বৃদ্ধি করে, ধাতব পরিবেশগত উপাদানের সাথে বিক্রিয়া করে তাদের অক্সাইড, সালফাইড, কার্বনেট রূপান্তরিত করে, না ধাতু কম তাপমাত্রায় গলে যায়, না ধাতু স্থায়ীভাবে রং পরিবর্তন করে? তাহলে কী হবে? অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। কী বলেছে? ধাতুর পরিবেশগত উপাদানের সাথে বিক্রিয়া করে তাদের অক্সাইড, সালফাইড ও কার্বনেটে রূপান্তরণ করে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এই কোশ্চেন একটু ভালো করে আমি লিখে দিচ্ছি। দেখো এটা লেখা আছে আর্গন, ওপরে লেখা আছে 40 আর নিচে 18, আর এইদিকে লেখা আছে ক্যালসিয়াম 40 20। তাহলে এই জোড়াটি কি? এটা আইসোবার, আইসোটোন, না আইসোটোপ, না আইসো ইলেকট্রিক, কোনটা হবে? তাহলে এটা হয়ে যাবে কি, ভরটা সেম, ভর সংখ্যা যদি সমান থাকে, ভর সংখ্যা সমান কত, ভর সংখ্যা সমান কত দিয়েছে এখানে 40, তাহলে এটা কি হয়ে যাবে আইসোবার। ঠিক আছে, আইসোবার হয়ে যাবে। আর আইসোটোপ কী হবে?
আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান হবে, প্রোটন, ঠিক আছে, প্রোটন সংখ্যা সেম হবে। আর আইসোটোন হচ্ছে নিউট্রন সংখ্যা সেম হবে, টোন নিউট্রন, এইভাবে আসছে শব্দটা, ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। আর আইসো ইলেকট্রিক হচ্ছে সেই সমস্ত পরমাণু যার আয়ন বা অণুর ইলেকট্রন সংখ্যা কি থাকে, একই থাকে, যাদের আয়ন বা অণুর ইলেকট্রন সংখ্যা একই থাকে, আইসো ইলেকট্রনিক। এটা কি থাকে, ইলেকট্রন কি থাকে, সেম থাকে, বোঝা গেল, সেখানে আইসো ইলেকট্রনিক বলা হয়। তাহলে মনে রাখবে টোপ মানে প্রোটন, আইসোটোন মানে হচ্ছে নিউট্রন, আর ইলেকট্রিক হচ্ছে ইলেকট্রন, আর ভর সংখ্যা হচ্ছে কি, ভর সংখ্যা হচ্ছে কি আইসো বার। ওকে, চলো 18 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, দেখো ধাতব সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় সাধারণত কি উৎপন্ন করে, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট গঠিত হয়, হাইড্রোজেন গ্যাস নির্গত হয়, না কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে, তাহলে এটা কি হয়, সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়। ওকে, আচ্ছা সোডিয়াম কার্বনেটের সংকেত দেখো, সোডিয়াম কার্বনেটের সংকেত কি, Na2CO3, Na2CO3, ওকে। আচ্ছা সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি, NaHCO3, এগুলো মনে রাখবে, এগুলো এগুলো রেলওয়ের খুব হট টপিক, এগুলো খুব ফেভারিট, এগুলো এগুলো বারবার পরীক্ষায় দেয়। ওকে, সোডিয়াম ক্লোরাইডের সংকেত জানো NaCl, ঠিক আছে, তাহলে একবার সংকেতটা লিখে দিই, দেখো Na2CO3 প্লাস 2HCl সমান কী হবে 2NaCl প্লাস, এগুলো এনসিআরটিতে আছে সব, ওকে, CO2 প্লাস, এনসিআরটি থেকে তুলে দিয়েছে সব, ওই জন্যই বলছি এনসিআরটিটা ভালো করে পড়ে যাবে। ওকে, H2O, আর বাইকার্বনেটের সাথে বিক্রিয়া দেখো NaHCO, NaHCO3 প্লাস HCl সমান কি, সমান হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এবং CO2 প্লাস H2O। ওকে, চলো কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে CO, হাইড্রোজেন জানো গ্যাস H2, আর হাইড্রোজেন কার্বনেট কত, হাইড্রোজেন কার্বনেট H2CO3, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই, 19টা দেখো, 19টা পড়তে থাকো, কি বলেছে দেখো, বলছে উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কারণ এটি সমান্তরাল রশ্মিগুচ্ছকে একটি বিন্দুতে ফোকাস করে, সর্বদা অবাস্তব প্রতিবিম্ব তৈরি করে, না আলোক রশ্মিগুলোকে বাঁকায় না, না আলোক রশ্মি একে অপরের থেকে দূরে সরিয়ে দেয়, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন একেরটা, সমান্তরাল রশ্মিগুলিকে কী হয় একটি বিন্দুতে ফোকাস করে, ঠিক আছে, ওই জন্য একে কী বলা হয়, অভিসারী লেন্স বলা হয়। ওকে, কনভার্জিং, আকরিক থেকে গ্যাং অপসারণের জন্য, গ্যাং হচ্ছে একটা অপদ্রব্য, সেটা অপসারণ করতে কী হয়, গ্যাংয়ের আকরিকে কোন বৈশিষ্ট্যগুলির মধ্যে পার্থক্য ভিত্তি করা হয়, শুধুমাত্র রাসায়নিক, শুধুমাত্র ভৌত, রাসায়নিক ভৌত দুই রকম, না প্রতিসরাঙ্ক, কোনটা হবে, রাসায়নিক ভৌত দুই রকম কী করা হয়, পার্থক্যের ভিত্তিতে তাদেরকে পৃথক করা হয়। চলো নাম্বার 21 কি বলেছে, কার্বনের বৈশিষ্ট্যে যা বিপুল সংখ্যক জৈব যৌগ গঠনের দিকে পরিচালিত করে, চতুর্যোজ্যতা ক্যাটিনেশন উভয়, শুধুমাত্র ক্যাটিনেশন, শুধুমাত্র চতুর্যোজ্যতা, না দ্রবণীয়তা, তাহলে কী হবে চতুর্যোজ্যতা এবং তার ক্যাটিনেশন ধর্মের জন্য কী হয়, এটি জৈব যৌগ গঠনের দিকে পরিচালিত হয়। চলো 22টা দেখো, 22টা কী বলেছে দেখো, বলছে এককোষী জীব দুটি সমানভাবে ডটার কোষে বিভক্ত হয়, মানে অপত্য জনু থেকে জনিত্ব জনু থেকে অপত্য জনু সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, যেখানে অভিন্ন জেনেটিক উপাদান থাকে তাকে নিম্নলিখিত কী নামে অভিহিত করা হয়, সংযুক্তি, দ্বিবিভাজন, স্পোর গঠন, না কোরকোদ্গম, ঠিক আছে,
তাহলে দুটি অংশে বিভক্ত হয়ে যাচ্ছে, মানে কি এটা দ্বিবিভাজন ঘটছে, দ্বিবিভাজন। ওকে, এইখান থেকে তাহলে কি কোশ্চেন আসবে দেখো, দ্বিবিভাজন কোন কোন প্রাণীতে দেখা যায়, কি লিখবে, লিখবে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, আর কি লিখবে অ্যামিবা, দ্বিবিভাজন দেখা যায়, আর কি, আর হচ্ছে প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম, মেসিয়াম। ওকে, প্যারামেসিয়াম। ক্লিয়ার? আচ্ছা, বোঝা গেল এগুলো এককোষী কোষ। ওকে, আচ্ছা, স্পোর গঠন কার দেখা যায়, স্পোর গঠন দেখা যাচ্ছে ছত্রাক, স্পোর গঠন দেখা যাবে ছত্রাক, শৈবাল, এদের ক্ষেত্রে দেখা যাবে। ঠিক আছে, স্পোর গঠন ছত্রাক শৈবাল। ওকে, কোরকোদ্গম কার দেখা যায়, ইস্টের, এগুলো সব এনসিইআরটিতে আছে। কোরকোদ্গম দেখা যায় ইস্ট আছে, হাইড্রা আছে, কোরকোদ্গম দেখা যায় ইস্ট আর হাইড্রা। ঠিক আছে, বোঝা গেল? আর সংযুক্তি দেখা যায় প্যারামেসিয়াম, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আর প্যারামেসিয়াম। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 23 কি বলেছে দেখো, এই স্টেটমেন্টের কোশ্চেনগুলো বেশি দিচ্ছে এখন। ঠিক আছে, এগুলো ভালো করে দেখে যাও। নিম্নলিখিত কোন কারণগুলি বৃদ্ধিতে একটি পরিবাহী রোধ বৃদ্ধি পাবে, পরিবাহী তাপমাত্রা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটা? ঠিক আছে, আচ্ছা প্রথমে লিখবো রোধ সমান কি, আর সমান একটু আগে করালাম রো এল বাই এ। তাহলে দেখো কোনটি বৃদ্ধিতে, তাপমাত্রা বৃদ্ধিতে কি হয়, তাপমাত্রা বৃদ্ধিতে বাড়বে। ঠিক আছে, পরিবাহী রোধ বাড়বে যত তাপমাত্রা। আচ্ছা, দৈর্ঘ্য যদি উপরে বাড়ায়, যে এলের জায়গায় কী করে দেয়, যদি 2L করে দিই তাহলে কী হবে, সেটা কী হবে, বাড়বে। কিন্তু প্রস্থচ্ছেদ যদি বাড়িয়ে দিই, এর জায়গায় 2A যদি করে দিই বা 3A করে দিই, তাহলে এটা তো কমে যাবে, লেস হয়ে যাবে, তাহলে এটা হবে না। বোঝা গেল? তাহলে অপশান এ আর বি এরটা হলো কি রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন চলে যায়। দেখো একটা অঙ্ক দিয়েছে নিউমেরিক্যাল, একটি বস্তুকে এত মিটার উচ্চতা থেকে ফেলা হলো, মাটিতে পৌঁছাতে কত সময় লাগবে। ধরো এইখান থেকে উচ্চতা থেকে বস্তুটাকে ফেলছি। ঠিক আছে, হাইটটা কতগুলো দিয়েছি, 78.4। ঠিক আছে, তাহলে মাটিতে পৌঁছানোর আগে কি হচ্ছে, সে কী করছে, কোন সময় পৌঁছবে। তাহলে কি করব, এইচ সমান একটা ফর্মুলা আছে, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, গ্র্যাভিটির দিকে পড়ছে, তাহলে এটা কী হচ্ছে, পজিটিভ, নিচে দিয়ে গেলে পজিটিভ হচ্ছে। ওকে, তাহলে কী হবে, এইচের মান বসিয়ে দাও 78.4, ইউ এর মান 0, কারণ কি এটা হচ্ছে প্রাথমিক 0 থেকে স্টার্ট করে ছাড়া হচ্ছে তাকে, তাহলে প্রাথমিক ইউটা কত 0 হচ্ছে, তাই তো, ইউটা 0 হয়ে যাচ্ছে। তাহলে হাফ জিটি স্কোয়ার, জি কত এখানে 9.8, আর টি স্কোয়ার, টি এর মানটা তো বের করতে হবে। তাহলে এখানে ইউটা কত হয়ে যাচ্ছে, এখানে ইউটা হয়ে যাচ্ছে 0। ওকে, চলো তাহলে এটাকে গুণ করে দাও, 2 4 8, 8 2 16, হাত থাকলে 1, 14 কে 15, শোন হচ্ছে 98। ওকে, একটা দশমিক কেটে গেল, এখানে একটা দশমিক কেটে গেল, তাহলে টি স্কোয়ার সমান কী হয়ে যাবে, 56/98। ঠিক আছে, এরপরে দেখো 4 দিয়ে কাটো, 4 না 2 দিয়ে কাটো, 2 7 14, 2 8 16, 2 4 8, 2 49। ঠিক আছে, এবারে 7 দিয়ে কাটো, 7 থেকে 7, 7 থেকে 7, 7 2 14, 7 7 49। আবার 7 দিয়ে কাটো, 7 থেকে 7, 7 6 42। ঠিক আছে, 42 হলো। ওকে, তাহলে টি সমান কত হয়ে যাবে, টি সমান √16 হবে, সমান হচ্ছে কত 4 সেকেন্ড। তাহলে অপশান কোনটা হলো আমাদের, এরটা হলো রাইট অ্যান্সার। টি সমান কত সেকেন্ড চলে এলো, 4 সেকেন্ড। ক্লিয়ার? চলো আমাদের আজকে শেষ কোশ্চেন। দেখো এরকম স্টেটমেন্ট কোশ্চেন দিচ্ছে, যদি পরীক্ষায় এরকম আসে, যদি না পারো ফার্স্ট চান্সে রেখে দেবে, সেই করে মার্ক ফর রিভিউ করে রেখে দেবে, শেষে করবে। ঠিক আছে,
চলো, একটি ভারী কাঠের ব্লক একটি রুক্ষ মেঝেতে মানে রাফ মেঝে যেটা ধাক্কা দেওয়ার হচ্ছে, ঠিক আছে। প্রযুক্ত বল ধীরে ধীরে বাড়ানো হয়। প্রথমে ব্লকটিকে নড়ে না, ওকে, মানে এতই সে করা আছে সেটাকে নড়ানো যাচ্ছে না। তারপর নির্দিষ্ট বলের পর কি ব্লকটি পিছলানো শুরু করে, মানে একটা সার্টেন টাইম পর সে কী করে, পিছালতে শুরু করে। অবশেষে ব্লকটি পিছলাচ্ছে এবং তখন একটি ধ্রুব গতিতে চলে। নিম্নলিখিত 3টি পরিস্থিতিকে সঠিকভাবে বর্ণনা করা হয়েছে। পর্যায় 1 কী হবে, ভারসাম্যহীনতা। পর্যায় 2 ভারসাম্যহীন। পর্যায় 3 ভারসাম্য, ঠিক আছে। ভারসাম্যহীন, ঠিক আছে। এটা কোনটা হবে, অপশান 3টা হবে। কোনটা, প্রথমে হচ্ছে ভারসাম্য, তারপরে হচ্ছে ভারসাম্যহীন, তারপরে হচ্ছে আবার ভারসাম্য। বোঝা গেল, ক্লিয়ার? তাহলে দেখো আজকে আমাদের এতটাই কোশ্চেন, ক্লিয়ার? তোমরা যদি ক্লাসটা ভালো লেগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আগামী দিনের জন্য শুভকামনা রইল। ভালোভাবে এক্সাম দাও এবং তোমরা কি করো, ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে। কারো যদি কোনো কোয়ারি থাকে, যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের নাম্বার, সেখানে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওটাতে অবশ্যই যুক্ত হয়ে থাকো। তার কারণ হচ্ছে সেখানে আমরা কি করব, এই পিডিএফটা সম্পূর্ণ শেয়ার করব, ওকে। আর কেউ ব্যাচ রিলেটেড কোনো কোয়ারি থাকলে তোমরা ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেম নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ হচ্ছে যে সমস্ত পরীক্ষার জন্য নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, আমাদের চ্যানেলে সব পেয়ে যাবে। আর স্যাররা কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছে, এগুলো দেখে যাও। কারেন্ট অ্যাফেয়ার্স তো গ্রুপ ডিতে 20টার মতো দেয়, 80টা কোশ্চেনের থাকে, বাকিগুলো থেকে সায়েন্স থাকে প্রায় 25টার মতো, আর বাকিতে থাকে তোমার 20টা। জিকে দেয় না সাধারণত, কারেন্ট অ্যাফেয়ার্সটা তুলে দিচ্ছে। আগের বার ফুল কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল 20টা। তাহলে ওটা ভালো করে আমাদের স্যার করাচ্ছে, ওই ক্লাসগুলো করে যাবে, ওকে। চলো তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আজকে এত দূরই, সবাই ভালো থেকো, ওকে, বাই।